যুদ্ধবন্ধে সমঝোতার কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র। অপারেশন এপিক ফিউরি সমাপ্ত ঘোষণা। ইরানকে সাদা পতাকা ওড়ানোর আহ্বান ট্রাম্পের। ইরানের আত্মসমর্পণ করা উচিত। আপনি হয়তো তাদের হাতে সাদা পতাকা দেখবেন না, কিন্তু তারা মূলত সেই অবস্থাতেই আছে। তাদের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উড়ানো। ছয় 1000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মুক্ত করছে তুরস্ক। ইসরায়েলের জন্য সতর্কবার্তা, বলছেন বিশ্লেষকরা। ফিলিপাইনে শুরু হলো দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের 48তম শীর্ষ সম্মেলন। হরমুজ ও জ্বালানি নিরাপত্তায় মূল এজেন্ডা। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই জানব মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর। চলমান উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধ বন্ধে দুই পক্ষই এক পৃষ্ঠার একটি সমঝোতার স্মারক প্রায় চূড়ান্ত করে এনেছে। ফলে হরমুজি অচলাবস্থা অবসানেরও সম্ভাবনা তৈরি হয়েছে। শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের সূত্রটি জানায়, যুদ্ধ বন্ধে দুই দেশই এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাকিস্তান খুব দ্রুতই এই সমঝোতার উদ্যোগের সমাপ্তি টানতে যাচ্ছে। এর আগে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস জানায়, তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছে। সম্ভাব্য এই সমঝোতার শর্ত সম্পর্কে এক্সিওস বলেছে, চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। শর্ত অনুযায়ী দুই পক্ষই হরমুজে জাহাজ চলাচলের উপর আরোপ করা বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে। এদিকে ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তাদের সাদা পতাকা ওড়ানো উচিত, কিন্তু আত্মসম্মানের ভয়ে তারা সেটি করছে না। They should wave the white flag of surrender. In hockey they say ইরানের আত্মসমর্পণ করা উচিত। আপনি হয়তো তাদের হাতে সাদা পতাকা দেখবেন না, কিন্তু তারা মূলত সেই অবস্থাতেই আছে। তাদের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উড়ানো। আরও গুরুত্বপূর্ণ হলো, তারা ছোট ছোট নৌকা থেকে গুলি ছোড়ে, যেন খেলনার মতো। কেন জানেন? কারণ তাদের আর কোনো বড় জাহাজ নেই। তাদের নৌবাহিনী এখন এসব ছোট নৌকা দিয়েই গঠিত। তাদের 8টা ছিল, সবই শেষ হয়ে গেছে। দ্রুত হলেও এগুলো মিসাইলের মতো দ্রুত নয়। এখন তারা আমাদের শক্তিশালী নৌবাহিনীর সঙ্গে প্রতিযোগিতা করতে ছোট নৌকা খুঁজছে। আমাদের নৌবাহিনী অসাধারণ। আপনি জানেন, আমরা অবরোধ দিয়েছি, একটি জাহাজও পার হতে পারেনি। কয়েকটি চেষ্টা করেছিল, কিন্তু তাদের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে অপারেশন এপিক ফিউরি নামের 2.5 মাসের রক্তক্ষয়ী সংঘাতের সমাপ্তি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হরমুজে চলমান প্রজেক্ট ফ্রিডম নামের সামরিক অভিযানের পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেন তিনি। এ সময় ট্রাম্প ইঙ্গিত দেন যে পাকিস্তান ও অন্যান্য বন্ধু দেশের অনুরোধে তিনি এই উদ্যোগ নিয়েছেন। তবে ইরানের উপর নৌ অবরোধ এখনও বহাল আছে কিনা সেটি এখনও স্পষ্ট করেনি ট্রাম্প প্রশাসন। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির সমাপ্তি ঘোষণা করেছে ওয়াশিংটন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানে অভিযানের লক্ষ্য অর্জিত হওয়া এবং সংঘাতের চেয়ে শান্তির পথকেই প্রাধান্য দিতে এই পদক্ষেপ। Operation Epic Fury is concluded. We achieved the objectives of that operation. অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। আমরা এই অভিযানের লক্ষ্য অর্জন করেছি। নতুন করে কোনো পরিস্থিতি তৈরি হোক তা আমরা চাই না। আমরা শান্তির পথেই পছন্দ করি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা চান তা হলো একটি চুক্তি, কিন্তু এখন পর্যন্ত ইরান সেই পথে হাঁটেনি। যদি আমাদের উপরও কোনো আক্রমণ না আসে, তাহলে আমরাও গুলি চালাবো না। আর যদি আমাদের উপর হামলা করা হয়, আমরা অবশ্যই এর পাল্টা জবাব দেব। That's the route he prefers. That is so far not the route that Iran has chosen.
তবে এক্সে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন ভিন্ন কথা। তার দাবি, পাকিস্তান সহ অন্যান্য দেশের অনুরোধে এবং একটি চূড়ান্ত চুক্তির সম্ভাবনা যাচাই করতে হরমুজে হতে যাওয়া প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো। পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধে ইরান অভিযানের বিশাল সামরিক সাফল্য এবং ইরানের প্রতিনিধিদের সাথে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির পথে অভাবনীয় অগ্রগতির প্রেক্ষিতে আমরা পারস্পরিকভাবে একমত হয়েছি যে ইরানের উপর অবরোধ বহাল থাকলেও প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত থাকবে। রবিও জানান, এই সংঘাতের ফলে হরমুজ প্রণালীতে অন্তত 10 জন বেসামরিক নাবিকের মৃত্যু হয়েছে। আটকে পড়া জাহাজগুলোর নাবিকরা চরম খাদ্য সংকটে আছেন। তবে এই পরিস্থিতির জন্য তেহরানকেই দায়ী করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এপিক ফিউরির সমাপ্তি হলেও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে কিনা তা নির্ভর করছে ট্রাম্পের প্রস্তাবিত চুক্তিতে তেহরান সই করবে কিনা তার উপর। এর আগ পর্যন্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত রণক্ষেত্র হয়েই থাকছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এদিকে বিশ্লেষকরা বলছেন, এখন আর নতুন করে যুদ্ধ শুরুর কোনো শঙ্কা না থাকলেও একটি কার্যকর চুক্তির আগ পর্যন্ত হরমুজ পরিস্থিতি স্বাভাবিক হবে না। পাবলিক পলিসির ইনস্টিটিউটের একাডেমিক ডিরেক্টর জেসিকা জেনুর মনে করছেন, হরমুজকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার সমাধান না হলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচলও স্বাভাবিক হবে না। আমরা এমন এক অবস্থায় আটকে আছি যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই হরমুজের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে, কিন্তু কেউই পুরোপুরি সফল হচ্ছে না, আবার সরেও যেতে পারছে না। সামনে আমরা হয়তো একটি যুদ্ধবিরতি দেখব, আবার হরমুজ ঘিরে সংঘর্ষও দেখব। এর অর্থ হলো হরমুজে এর আগের মতো জাহাজ চলবে না। এটা বিশ্ব অর্থনীতির জন্য কোনো ভালো খবর নয়। হয়তো বছর জুড়েই এমনটা চলবে, হয়তো আলোচনাও চলবে, কারণ দুই পক্ষই যুদ্ধবিরতি চায়, কিন্তু স্পষ্ট কোনো চুক্তি হয়তো আমরা দেখব না। ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে চান, তাই তাকে বলতে হচ্ছে আলোচনা খুব ভালো হচ্ছে বা ভালো হবে। এই সংঘাতে চীন আকর্ষণীয় ভূমিকা পালন করছে। তারা পর্দার আড়ালে ইরানকে সহায়তা করছে, আবার প্রকাশ্যে ইরানের পক্ষেও অবস্থান নেয়নি, সরাসরি যুক্তরাষ্ট্রের বিরোধিতাও করেনি। শি জিনপিং খুব কৌশলে পরিস্থিতি সামাল দিচ্ছেন, ফলে চীনের ওপর কোনো সরাসরি চাপ নেই। পর্দার আড়ালে চীন তার অবস্থানও পরিষ্কার রাখছে। শেষ পর্যন্ত এই সংকটে চীন আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের তুলনায় ভালো অবস্থানেই থাকবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যেই বেজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার শুরু হওয়া আরাকচির এই একদিনের সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক এক সপ্তাহের পরেই বেজিংয়ের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর বেজিংয়ের এটি আরাকচির প্রথম সফর। যদিও যুদ্ধের শুরুর পর থেকে এ পর্যন্ত তিনি অন্তত 3 বার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। আল জাজিরা জানিয়েছে, এই বৈঠকের মূল এজেন্ডা ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষা করা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া। তুরস্কে প্রতিরক্ষা খাতে নতুন অধ্যায়ের সূচনা। ইস্তাম্বুলে প্রতিরক্ষা প্রদর্শনীতে উন্মোচন করা হলো 6000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এটির নাম দেয়া হয়েছে ইলদিরিম মহান, যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে হামলা চালাতে সক্ষম। অস্ত্র রপ্তানি বাড়ানোর পাশাপাশি তুরস্কের সামরিক সক্ষমতার এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইসরায়েলের জন্য একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 1700-এর বেশি অস্ত্র নির্মাতা সংস্থা নিয়ে এই প্রতিরক্ষা প্রদর্শনী তুরস্কের ইস্তাম্বুলে, যেখানে অংশ নিয়েছে 120টিরও বেশি দেশের 260টি কোম্পানি। এই প্রদর্শনীতে তুরস্ক 50টিরও বেশি নতুন ক্ষেপণাস্ত্র, ড্রোন, সামরিক যান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করেছে। এরদোয়ান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গোলার সহ শীর্ষ সামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে নতুন একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM উন্মোচন করেছে তুরস্ক। এটি এমন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম। ফলে এটি ইউরোপের বড় অংশ, এশিয়ার বিস্তীর্ণ এলাকা, এমনকি আফ্রিকার কিছু অঞ্চল পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারবে, যা আঙ্কারার প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইলদিরাম হাম নামের এই ক্ষেপণাস্ত্রকে হুমকি মনে করছে ইসরায়েলও। দেশটির অনেকে মনে করেন ইরান পরিস্থিতির মধ্যে এই পদক্ষেপটি শুধু প্রদর্শন নয়, বরং ইসরায়েলকে উদ্দেশ্য করে একটি রাজনৈতিক বার্তা। এটি তুরস্কের সক্ষমতার দিক থেকে সত্যিই উল্লেখযোগ্য অগ্রগতি। বলতে হবে এই পুরো ক্ষেপণাস্ত্র শিল্পের বিষয়টি তারাও শিখেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যা করছে তা থেকে। তারা দেখছে ইসরায়েলকে প্রতিরোধ করার ইরানের ক্ষমতা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাই তুরস্ক এই শিল্প গড়ে তুলেছে, উৎপাদনের গতি বাড়াচ্ছে। এরদোয়ান এটাকে এমন কিছু হিসেবে দেখছেন যা তুরস্ককে আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত করবে। গত কয়েক বছরে তুরস্ক 2000 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এই সক্ষমতা ছিল তুলনামূলকভাবে সীমিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পকে অর্থনীতি ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলেছে আঙ্কারা। 300 to 1,000 kilometers. মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের 48তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ফিলিপাইনের সিবু শহরে। 6 মে থেকে 8 মে পর্যন্ত চলা এই সম্মেলনে অংশ নিয়েছেন 11টি সদস্য দেশের নেতারা। এবারের সম্মেলনে অন্যতম এজেন্ডা অবরুদ্ধ হরমুজ এবং এশিয়ার জ্বালানি নিরাপত্তা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফিলিপাইনের সিবু শহর। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের 48তম শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলো এই শহরে। 2 দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা। মূল বৈঠকটি হতে যাচ্ছে আগামী শুক্রবার। আঞ্চলিক নিরাপত্তা, ডিজিটাল অবকাঠামো ও চলতি বছরের মধ্যেই আসিয়ানের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নের ওপর জোর দেয়াই এবারের সম্মেলনের লক্ষ্য। তবে হরমুজে উত্তেজনাকে ঘিরে বিশ্ব বাণিজ্যের অস্থিরতা ও অর্থনৈতিক শঙ্কাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এবারের আসিয়ানে। হরমুজের অচলাবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলো, কারণ হরমুজের ওপরই নির্ভরশীল এই দেশগুলোর জ্বালানি বাণিজ্য। এর প্রভাবে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোতে বেড়েছে সার, খাদ্য ও জ্বালানির দাম। আসিয়ান ভেন্যু ফিলিপাইনকে জ্বালানি খাতে জারি করতে হয়েছে জরুরি অবস্থাও। সম্মেলনের আগে বিষয়গুলো নিয়ে আসিয়ান দেশগুলোর মন্ত্রী পর্যায়ে বৈঠকও হয়েছে। এসব সংকট মোকাবিলার পাশাপাশি আসিয়ানের অভ্যন্তরীণ অমীমাংসিত বিষয়গুলো যাতে গুরুত্ব হারিয়ে না ফেলে সেটিও নিশ্চিত করতে হবে ফিলিপাইনকে। আমি মনে করি মধ্যপ্রাচ্যের সংকটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসিয়ান নেতারাও বিষয়টিকে গুরুত্বের সাথেই দেখছেন। ফিলিপাইন এমন একটি দেশ যা এ পরিস্থিতিতে সরাসরি প্রভাবিত হচ্ছে। তাদের মোট জ্বালানি সরবরাহের 90% বেশি আমদানি নির্ভর। এর একটি বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আসে। ফিলিপাইনের ক্ষেত্রে অবশ্যই একটি ভারসাম্য বজায় রাখতে হবে, যেন অন্য বিষয়গুলো গুরুত্ব না হারিয়ে ফেলে। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দক্ষিণ চীন সাগর ইস্যুর অগ্রগতি নিয়েও আলোচনার কথা রয়েছে। তবে এই বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা কম। এই পরিস্থিতি দক্ষিণ চীন সাগর ইস্যুতে আসিয়ানের অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। কাজী শাহরিন, স্টার নিউজ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় মিছিলে তৃণমূলের হামলায় এক বিজেপি কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উত্তর 24 পরগনা জেলার নিউটাউন এলাকায় এই ঘটনা ঘটে। বিজেপি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিজেপি কর্মী মধু মণ্ডলের উপর হামলা চালায় তৃণমূল কর্মী কমল মণ্ডল ও তার অনুসারীরা। মধু মণ্ডলকে শঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর করে, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে বিজয় মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত কমল মণ্ডল পলাতক। আমার স্বামীকে লাঠিচার্জ করেছে, ঠেলে ফেলে দিয়েছে, মাথার কাছে মেরেছে, মাথার কাছে। গ্রিসের আন্তর্জাতিক জলসীমায় আটক ত্রাণবহর ফ্লোটিলা থেকে আটকের পর ইসরায়েলে ধরে নিয়ে যাওয়া 2 কর্মীর আটকের মেয়াদ বাড়িয়েছে ইসরায়েলি আদালত। কারাগারে তাদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন স্বজনরা। এরই মধ্যে আটক আদেশের প্রতিবাদে অনশন শুরু করেছেন ওই 2 অধিকার কর্মী। ইসরায়েল ও মানবাধিকার
শব্দ দুটি যেন একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠেছে। কেবল ফিলিস্তিনি নয়, বিশ্বের যে কোনো নাগরিকের মানবাধিকার লঙ্ঘন করাই যেন ইসরায়েলের নীতি হয়ে উঠেছে, যেমনটা ঘটেছে ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের ক্ষেত্রেও। যেমন ব্রাজিলের নাগরিক লারা সুজা সম্প্রতি গাজামুখী নৌবহর থেকে তার স্বামী থিয়াগো অভিলাকে গ্রিসের ক্রিট দ্বীপের আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা হয়। তার ওপর নির্যাতনের অভিযোগ করেছেন লারা। দূতাবাসের কর্মকর্তা ও আইনজীবী আমাকে জানিয়েছেন যে তার শরীর ও মুখ জুড়ে আঘাতের চিহ্ন। তাকে নির্যাতন করা হয়েছে, তবে তিনি অনশন করছেন। তার অনশনের ৬ষ্ঠ দিন চলছে। তিনি দুর্বল হয়ে পড়েছেন। আইনজীবীরা বলেছেন তাকে একাকী সেলে রাখা হয়েছে, যেখানে ২৪ ঘন্টা তীব্র আলো জ্বালিয়ে রাখা হচ্ছে। একই ধরনের নির্যাতনের অভিযোগ করেছেন স্পেনের নাগরিক সাইফ আবু কেশেকের স্ত্রী স্যালিও। আমরা সাইফের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ইসরায়েলি পুলিশ তাকে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি দিচ্ছে না। তেল আবিবে আমাদের স্প্যানিশ কনসালের মাধ্যমে জেনেছি তিনি অনশন করছেন। আটকের সময় তাকে ইসরায়েলিরা নির্যাতন করেছে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল ২৯শে এপ্রিল গ্রিসের আন্তর্জাতিক জলসীমা থেকে গাজা অভিমুখী রওনা হওয়া ত্রাণবহর ফ্লোটিলা থেকে শতাধিক মানবাধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। আটকের পর গ্রিসের ক্রিট দ্বীপ থেকে তাদের ইসরায়েলে নেওয়া হয়। ইসরায়েলি আদালত তাদের আটকাদেশের মেয়াদ বাড়ানোর দাবি করছে। নৌযানের বহরটি গেল ১২ এপ্রিল স্পেনের বার্সেলোনা বন্দর থেকে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়। কাজী শাহরিন, স্টার নিউজ। পশ্চিম আফ্রিকারদের চাঁদের একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ২৩ নিরাপত্তা সদস্য নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। হামলার সময় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। বর্তমানে পুরো অঞ্চলটিতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। বোকো হারামের ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় থেকে তাদের সহিংস তৎপরতা শুরু করে। এক পর্যায়ে তারা প্রতিবেশী চাদসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশেষ করে লেক চাদ অঞ্চলে সামরিক ঘাঁটি ও নিরাপত্তা স্থাপনাগুলোতে তাদের হামলা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায়। এদিকে চাঁদের প্রেসিডেন্ট মাহামাতা ইদ্রিস হামলার নিন্দা জানিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি। ইউক্রেন ঘোষিত যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার পূর্বে ইউক্রেনের একাধিক শহরে বিমান ও ড্রোন হামলা চালায় রাশিয়া। শুধু একটি হামলাতেই ১২ জন মারা গেছেন, যা চলতি বছরের ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পূর্বাঞ্চলীয় দনবাসের একটি শহরে হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায় দমকল কর্মীরা আগুন নেভাচ্ছেন। রাস্তায় সাদা কাপড়ে ঢাকা মরদেহ পড়ে আছে। একই সময়ে জাপোরজিয়ার বোমা ও ড্রোন হামলায় ১২ জন নিহত হন। এছাড়া আরও দুটি অঞ্চলে পৃথক হামলার প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনের ড্রোন হামলা তাদের ২ নাগরিক নিহত হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী পালন উপলক্ষে আগামী ৮ ও ৯ মে ২ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেয় রাশিয়া। একই উপলক্ষে ৬ মে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইউক্রেনের যুদ্ধবিরতি। এদিকে রুশ ইউক্রেনের যুদ্ধবিরতির ঘোষণাতেও স্পষ্ট আস্থার সংকেত। কিয়েভের বাসিন্দারা রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা করা যুদ্ধবিরতির উপর আস্থা রাখতে পারছেন না। আবার মস্কোর নাগরিকরা ইউক্রেনের ঘোষণা করা যুদ্ধবিরতিকে বিশ্বাস করেন না। দীর্ঘ ৪ বছরের যুদ্ধ দুই দেশের মানুষেরই মনে গভীর অবিশ্বাস তৈরি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনের লক্ষ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। সিদ্ধান্ত অনুযায়ী ৫ মে থেকে যুদ্ধবিরতি শুরু করছে ইউক্রেন এবং ৮ ও ৯ মে ২ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। কিন্তু রাশিয়ার এই যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ করছেন ইউক্রেনের বাসিন্দারা। তারা বলছেন যুদ্ধবিরতি নিয়ে পুতিনকে বিশ্বাস করা যায় না। পুতিনকে বিশ্বাস করা যায় না। তিনি আসলে যা প্রতিশ্রুতি দেন তার কিছুই করেন না। এটা বিশ্বাসযোগ্য নয়। আমরা একটি যুদ্ধবিরতি দেখতে চাই, যুদ্ধ শেষ হতে দেখতে চাই। যখন আপনি প্রতিদিন হামলার মধ্যে বাস করেন, তখন তারা যা বলে তা বিশ্বাস করা অসম্ভব। এটা বিশ্বাস করা যায় না, কিন্তু আমি বিশ্বাস করতে চাই।
ইউক্রেনের বাসিন্দারা যখন রাশিয়ার যুদ্ধবিরতি মানা নিয়ে সন্দিহান, তখন উল্টো মত মস্কোর বাসিন্দাদের। তারা ইউক্রেনের ঘোষণা করা যুদ্ধবিরতিকে বিশ্বাস করেন না। আমি মনে করি জেলেনস্কি যুদ্ধবিরতি মানবেন, এটা খুবই অসম্ভব। আগের মতো এবারও তিনি ড্রোন উড়াবেন। আমি ফ্রন্টলাইনে আছি এবং নিজে দেখছি। আমি শুধু কয়েকদিনের জন্য মস্কোতে ভিডিও উদযাপনে এসেছি। আমি মনে করি মস্কো ঠিক তাদের প্রতিহত করবে। অবশ্যই আমরা যুদ্ধবিরতিকে সমর্থন করি। আমরা এই দিনগুলোতে শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী দেশ প্রায়ই চুক্তি লঙ্ঘন করে। 4 বছরের বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ দুই দেশের মানুষের মধ্যে তৈরি করছে বিভেদ আর অবিশ্বাসের সংস্কৃতি। কাজী শাহরিন, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।